ভেতরে আমার মা একটা কবরের পাশে প্রতিনিয়ত কান্নাকাটি করতো 114টা কবরের ভেতরে। আল্লাহর কি কুদরত, সেই কবরটা আমার ভাইয়ের ছিল, কিন্তু আমরা মাকে প্রতিনিয়ত বলতাম মা আমার ভাইয়ের কবর এখানে নাই, মানে মাকে বলতাম। আর আমরাও সবসময় বলতাম 1.5 বছর পর যেন আমার ভাইয়ের কবরটা না পাওয়া যায়। সোহেল রানা আমার বড় ভাই ছিল। আমি একটা প্রবাদ দিয়ে শুরু করতে চাই। যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয়, আর গরিবেরা দেয় তাদের ছেলেদের। যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদরা হাত মেলায়, ধনীরা রুটির দাম বাড়ায়, আর গরিবেরা খুঁজে তার ছেলেদের কবর। তার জলজেদ্দ প্রমাণ আমার ফ্যামিলি। আমার ভাই 18 জুলাই বাসার থেকে বের হওয়ার পর আমার ভাইয়ের কোনো খোঁজ পাই না। জেলখানা বলেন, মর্গ বলেন, হাসপাতাল বলেন, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজি, আমার ভাইয়ের কোনো সন্ধান পাই না। শেষমেশ আমার ভাইয়ের সন্ধান পাই 34 দিন পর আঞ্জুমান মুফিদুল ইসলামের বেওয়ারিশ লাশের তালিকায়। খুনি হাসিনার পুলিশ কেবল আমার ভাইকে হত্যাই করেনি, বেওয়ারিশভাবে দাফন করছে। আমার ভাইয়ের যে সার্টিফিকেটটা ছিল, বেওয়ারিশের যে সার্টিফিকেটটা, সেখানে স্পষ্টভাবে লেখা ছিল সেই 18 জুলাই আমার ভাই যে রাতে বেরোইছে, সেই রাতে দক্ষিণ কাজলা মহাসড়কের উপর তাকে টর্চার করার পর গানশব্দে গুলি করে। তারপর ছাত্র জনতা তাকে ঢাকা মেডিকেল নিয়ে যায় এবং 9টা 45-এ তার মৃত্যু হয়। এবং তার 5 দিন পর, মাত্র 5 দিন, তার 5 দিন পর তাকে শাহবাগ থানার সাবেক এসআই জব্বারের মাধ্যমে আঞ্জুমান মুফিদুল ইসলামে দেয় এবং আঞ্জুমান মুফিদুল ইসলাম রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লক দাফন করে। এটা ওই সার্টিফিকেটে লেখা ছিল। আমি আমার ভাই যে লাশটা পড়েছিল সেটা সেই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় পাই যখন নেট আসে। 18 জুলাই কিন্তু নেট ছিল না, খুনি হাসিনা নেট বন্ধ করেছিল। আমার ভাইয়ের যে ভিডিওটা পাই, সেই ভিডিওটা পাওয়ার পর আমার ভাই 34 দিনের ভেতরে ভিডিওটা পাই, কিন্তু 34 দিন পর যখন জানতে পারি খুনি হাসিনার পুলিশ আমার ভাইকে হত্যা করে বেওয়ারিশভাবে দাফন করে ফেলেছে সেই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লক। আপনারা দেখেন একটা মানুষের ওয়ারিশ থাকা সত্য কিভাবে বেওয়ারিশভাবে দাফন করে, আর মাত্র 5 দিন। তাহলে 5 দিনের লাশটা কই ছিল? আমরা 3 দিনের মাথায় ঢাকা মেডিকেল গেছি, তন্ন তন্ন করে আমার ভাইকে খুঁজছি, কিন্তু আমার ভাইকে তো পাই নাই। সাবেক এসআই জব্বার, আমি স্পষ্টভাবে বলি, সাবেক এসআই জব্বার, ওর মাধ্যমে 134টা লাশ গুম করে দাফন করা হয়েছে। শাহবাগ থানায় লাশগুলো ছিল, তাকে তো আজও ধরা হলো না। আর আমার ভাই সহ 114 জনকে দাফন করছে। আমার ভাইয়ের কবর কোনটা ছিল সেটা আমি জানি না। বিগত 1 বছরের উপরে আমি প্রত্যেকটা দপ্তরে ইন্টিরিম বলেন, সমন্বয়ক বলেন, প্রত্যেকটা দপ্তরে দৌড়াইছি এবং আমাদের সাথে ওসমান হাদি ভাইও দৌড়াইছে এবং বারবার বলছে এই কবরগুলো শনাক্ত করেন, এই কবরগুলো শনাক্ত করুন। তাদের কানে এগুলো পৌঁছায় নাই। তাদের কানে পৌঁছাইছে 1.5 বছর পর ডিএনএ টেস্টের মাধ্যমে আমার ভাইয়ের কবর শনাক্ত করছে। শুধু জাস্ট হাড্ডি পাইছি। এর ভেতরে আমার মা একটা কবরের পাশে প্রতিনিয়ত কান্নাকাটি করতো 114টা কবরের ভেতরে। আল্লাহর কি কুদরত, সেই কবরটা আমার ভাইয়ের ছিল, কিন্তু আমরা মাকে প্রতিনিয়ত বলতাম মা আমার ভাইয়ের কবর এখানে নাই, মানে মাকে বলতাম। আর আমরাও সবসময় বলতাম 1.5 বছর পর যেন আমার ভাইয়ের কবরটা না পাওয়া যায়, কিন্তু অথচ 1.5 বছর পর আমার ভাইয়ের হাড্ডিটা পাইছি। দেখেন এই যে আজকে বর্তমান সরকারকে বলতেছি, 2000 অধিক মায়ের সন্তানকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। জাতিসংঘের অনুসারে 1400 অধিক মায়ের সন্তানকে হত্যা করা হয়েছে বলা হয়। গ্যাজেট হয়েছে মাত্র 844টা, পরবর্তী গ্যাজেট আর হয় নাই। এখনো অনেক মায়ের সন্তানকে এখনোই খুঁজে পাওয়া যায় না, এখনো প্রত্যেকটা দপ্তরে ঘুরছে। আমার ভাই সহ মাত্র 8 জনকে শনাক্ত করা হয়েছে 114টা কবরের ভেতরে, বাকি 106 জনকে আজও শনাক্ত করা হয় নাই। আপনারা বারবার বলেন যে বাংলাদেশে যে আপনারা গণ অভ্যুত্থান করবেন, জীবন দিবেন। এই বাংলাদেশের জন্য জীবন দেওয়া ব্যথা, এই বাংলাদেশের জন্য জীবন দিবেন, এই বাংলাদেশের জন্য মরবেন। দিন শেষে আপনার পরিবার দাঁড়ে ঘুরবে বিচারের জন্য, দিন শেষে আপনার পরিবার সারা জীবন কাঁদবে, কিন্তু বাংলাদেশে বিচার পাবে না। ওসমান হাদি ভাই আমাদের জন্য মরছে, আপনাদের জন্য মরছে। কেন মরছে আমি বলি। ওসমান হাদি ভাই আমাদের শহীদ পরিবারের কথা বলছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য ন্যায্য কথা বলছে, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। তার বিচারটা আজ পর্যন্ত হয় নাই। সংবিধানের কথা বলেন, বিএনপিকে বলি সংবিধানের কথা বলেন। সংবিধান অনুযায়ী যদি আপনারা জুলাই সনদ নিয়ে যদি তালবাহানা করেন, তাহলে সংবিধান অনুযায়ী এই নির্বাচন অবৈধ। সংবিধান অনুযায়ী আপনারা যে সংসদে গেছেন এইটাও অবৈধ। আপনাদেরকে রিকোয়েস্ট করব, আজকে দেখলাম আপনারা বিএনপি দেখলাম আজকে আওয়ামী লীগকে ব্র্যান্ড করছে। এই জন্য আমি আওয়ামী লীগকে ব্র্যান্ড করছে, এই জন্য আমি বিএনপিকে ধন্যবাদ দিলাম। এবং বিএনপিকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে বলতে চাই,
স্যার দেখেন 2000 অধিক মায়ের সন্তানকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, 30,000 অধিক আমার ভাইরা আহত পঙ্গুত্ব বরণ করেছে। তাদের রক্তের সাথে বেইমানি করেন না, তাদের রক্তের সাথে যদি বেইমানি করেন আল্লাহ সহ্য করবে না। আমাদের মায়েদের চোখের পানিতে আপনি ধ্বংস হয়ে যাবেন। তাই রিকোয়েস্ট, আপনি জুলাই সনদ যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করেন। এবং আরেকটা কথা বলি, বাংলাদেশের রাজনীতি হলো নোংরা। এই বাংলাদেশের রাজনীতিতে মন্ত্রীর ছেলে এমপির ছেলে মরে না, মরে সাধারণ ঘরের ছেলেরা মরে। আমার ভাই ছাত্র ছিল না, আমার ভাই ছিল একজন ব্যবসায়িক। আমার ভাই যখন দেখেছে ছাত্রদের উপরে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, ছাত্রদেরকে টর্চার করা হচ্ছে, আমার ভাই আর ঘরে থাকতে পারে নাই, আমার ভাই বের হয়েছে। কিন্তু আমাদের কি হলো, আমরা তো আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পারলাম না, এক মুঠো মাটিও কবর দিতে পারলাম না পরিবারের কেউ। এমনকি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 114টা কবর, দীর্ঘ 1.5 বছর পর আমার ভাইয়ের কবর শনাক্ত করা হয়েছে, অথচ পেয়েছি হাড্ডি। আমি আমার মা বাবা ভাই বোন তাদের আকার কিভাবে সামলাবো? আমি তো আমার নিজেকে এখন পর্যন্ত সামলাইতে পারি না। আজও হলো না আমাদের ভাইদের হত্যার বিচার। 1400 অধিক মায়ের সন্তানকে যদি নির্বিচারে গুলি করে হত্যা করা হয়, এটা জাতিসংঘ লিস্ট। তাহলে প্রত্যেকটা হত্যায় যদি একটা করে পুলিশ জড়িত থাকে, তাহলে 1400 অধিক পুলিশ হবে। সেখানে এই যে 1.5 বছরের উপর হয়ে গেছে, মাত্র 61টা পুলিশ ধরা হয়েছিল, আর এর ভেতরে 61টা পুলিশের ভেতরে অনেকে জামিন পেয়ে গেছে। তাহলে ভাই বিচার কিভাবে পাবো? আর আপনাদেরকে কেন বলবো যে, আর আমি নিজে কেন বলবো বারবার যে আবার জুলাই আসবে? জুলাই এসে কি লাভ? যদি দেশের মানুষ, যদি রাজনীতিবিদরা ঠিক না হয়, তাহলে জুলাই এসে কি লাভ? আমি মরবো, আপনি মরবো, আমাদের ফ্যামিলি সারা জীবন কানবো, কিন্তু বাংলাদেশে বৈষম্য মুক্ত হবে না, স্বৈরাচার মুক্ত হবে না। তাহলে জুলাই এসে কি লাভ? বারবার গণঅভ্যুত্থান হয়ে কি লাভ? তাই রিকোয়েস্ট করবো, যত রাজনীতিবিদরা আছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে যারা আছেন, জামাত আছে, এনসিপি আছে, বিএনপি আছে, তাদেরকে বলবো আপনারা 15 বছর অনেক নির্যাতন গুমের শিকার হয়েছেন, এগুলা ভুলে যায়েন না। হাসিনা আপনাদেরকে কি বলছিল? জনাব তারেক রহমান, হাসিনা আপনাকে কুলাঙ্গার বলেছিল, এসব কথা আপনি ভুলে যায়েন না। বিএনপির ভাইদেরকে বলছে, এসব কথা আপনারা ভুলে যায়েন না। আর আরেকটা কথা বলি বিএনপির ভাইদেরকে, যারা আমার এলাকার এক ঘটনা বলি সংক্ষেপে। এক ভাই আমাকে বলতেছে, ভাই জুলাই গণঅভ্যুত্থান হলো, তোমার ভাইরা মারা গেল, তোমার ভাই মরলো, তোমার ভাই শেষ দেখাটুকু তো দেখতে পারলা না। কিন্তু দেখো তোমাদের ভাইরা যেটার জন্য জীবন দিল, বৈষম্য মুক্ত করার জন্য জীবন দিল, ফ্যাসিস্ট মুক্ত করার জন্য জীবন দিল, দেশে কি বৈষম্য মুক্ত হয়েছে? আর দেখো, আমি একজন বিএনপির কর্মী, আমি যখন হাসিনা ছিল, আওয়ামী লীগ ছিল, আমি পালায় পালায় বেড়াইতাম, আমি যে কতটা কষ্টে দিন যাপন করতাম সেটা আমি বলতে পারবো। অথচ দেখো আজকে আমি আবার রিক্সা চালাই, সেই লোকটা রিক্সা চালায়, অথচ দেখো আমি আজকে রিক্সা চালাই, কিন্তু আমাকে মূল্যায়ন করে নাই বিএনপি জামাত। তাদেরকে বলবো 15 বছর আপনাদের দলের অনেক কর্মীরা নির্যাতন গুমের শিকার হয়েছে, তাদেরকে মূল্যায়ন করেন। আর আমাদের ভাইদের হত্যার বিচার নিশ্চিত করেন। যদি আমাদের ভাইদের হত্যার বিচার নিশ্চিত না করতে পারেন, তাহলে আপনারা আমাদের মাদের চোখের পানিতে ধ্বংস হয়ে যাবেন। আরেকটা কথা বলি, হাসিনার নির্দেশে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, পুলিশ হত্যা করছে, ছাত্রলীগ হত্যা করছে, যুবলীগ হত্যা করছে, তাদের বিচার তো হবেই। তাদের বিচার প্রতিনিয়ত আল্লাহর কাছে চাই। এবং তার সাথে 5 আগস্ট পরবর্তীতে যারা আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে একটা পয়সা খাইছেন, একটা পয়সা দুর্নীতি করছেন, আমাদের ভাইদের রক্তের উপরে গাদ্দারি করছেন, তাদের বিচার আমি আল্লাহর কাছে চাই। আল্লাহ তাদের বিচার আপনি করবেন, তাদেরকে জানি দুনিয়া ধ্বংস হয়ে যায়, তারা সহ আমার ভাইদেরকে যারা হত্যা করছে। আসসালামু আলাইকুম। শরবত, কলা, রুটি, আমার ছেলে ছাত্রদের পাশে ছিল। আমি মা হয়ে যখন বাধা দেই যে বাবা তুমি তো ছাত্র না, তুমি আর আন্দোলনে যেও না, একটু সতর্ক থাকো, যেহেতু দেশের পরিস্থিতি ভালো না। তো আমার ছেলে আমাকে বলতেছিল, আম্মু তুমি শুধু আমার কথাই ভাবলা, আমার কত ভাইয়েরা রাস্তায় বসে আছে, ওরা আন্দোলন করতেছে, না খেয়ে কত কষ্ট করতেছে, তুমি তাদের কথা ভাবো না, শুধু আমার কথা ভাবো? তুমি আমাকে আম্মু আটকায় রাখতে পারবা না, আমি ঠিকই ছাত্রদের পাশে, আমার ভাইদের পাশে আমি থাকবো, আমি যাব। আমার ছেলে আমার কথা শুনে নাই। তখন আমি মনে মনে ভাবলাম যে আমার ছেলের দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের আরো সন্তানদের জন্য কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা। তখন আমি মনে মনে ভাবলাম যে আমার ছেলেকে আমি আর আটকিয়ে রাখবো না, ও আন্দোলনে যাক, উপর আল্লাহ চাহে তো ওকে বাঁচিয়ে রাখবে, আর না চাহে তো ও শাহাদাত বরণ করবে।
আমার মনে মনে আমি সেটাই ভাবছিলাম। তারপর আমার ছেলে আন্দোলনে যায়, 20শে জুলাই আমার ছেলে শহীদ হন। একটা বুলেটে আমার ছেলে মারা যান, ঢাকা মেডিকেল তাকে মৃত ঘোষণা করে। আমার ছেলেকে আমি বিয়ে করাইছিলাম অনেক শখ করে, মাত্র 20 বছরের ছেলে আমার, অনেক শখ করে বিয়ে করাইছিলাম। 11 মাসের সংসার ওদের। 20শে জুলাই আমার ছেলে গুলি খেয়ে মারা যায়। 29শে জুলাই আমার ছেলের বউ মারা যায়। আমার ছেলের শোক সইতে না পাইরা আমার ছেলের বউ মারা যায়। তো আমি তো 2টা সন্তান হারিয়ে পাগলের মতো আছি। যাক, তো উপর আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আমার ছেলেকে আল্লাহ শাহাদাত হিসাবে কবুল করে নিছে। এখন সমাজের কাছে, সরকারের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার চাওয়া শুধু একটাই, যে আমার ছেলে দেশের জন্য জীবন দিল, দেশের জন্য যে জীবন দিল, আরও মায়ের সন্তানরা, আমার আরও ছেলেরা যে জীবন দিল, কেন দিল? এই দেশটা যেন পরিবর্তন হয়, দেশের মানুষ যেন ভালোভাবে চলতে পারে, থাকতে পারে, জুলুম, অত্যাচার, গুম, খুন কোনো কিছু যেন না হয়, স্বাভাবিক থাকে সব কিছু। তো দেশই তো পরিবর্তন হইল না, ওই বৈষম্যই রয়ে গেল। তা আমি চাই যে আমার এক সন্তান জীবন দিছে, শহীদ হয়েছে, আমার আরও সন্তানরা এখনো জীবিত আছে। আমি মা হয়ে ওই সন্তানদের জন্য দোয়া করি, যেন ওদেরকে আল্লাহ এতটুকু দেয়, হিম্মত দেয়, সাহস দেয়, যেন দেশের জন্য ইনসাফের পথে ওরা লড়তে পারে, ওরা ইনসাফ কায়েম করতে পারে। আমি মা হয়ে দোয়া করি। আমি চাই যে আমার ওই মায়ের সন্তানরা, আমার এক ছেলে নাই তাতে কি, কিন্তু আমার অনেক ছেলেরা এখনো জীবিত আছে, ওদেরকে আল্লাহ নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখুক, ওদেরকে শক্তি হোক, ওদেরকে ভালো রাখুক, আমি দোয়া করি। জুলাই সনদ নিয়ে আমি সরকারকে বলতে চাই যে আপনি তো এত বছর আসতে পারেন নাই বিদেশের থেকে, আজকে আমার সন্তানদের বিনিময়ে আপনি দেশে আসতে পারছেন, কেন আপনি জুলাই সনদ দিতে আপনার এত কষ্ট হচ্ছে? আমি আপনাকে বলতে চাই যে জুলাই সনদ আমাদেরকে বুঝিয়ে দিন, আর এই দেশটাকে সুন্দরভাবে চালান। যদি সুন্দরভাবে না চালাতে পারেন, আবার যেখান থেকে আসছেন ওইখানে চলে যান, কারণ আমার ছেলেরা আপনাকে ছাড়বে না। আমার ছেলেরা ঠিকই রাজপথে থাকবে, সাথে আমিও থাকব। আমার এক ছেলে জীবন দিয়েছে, আমিও দিব, আমিও শাহাদাত বরণ করতে চাই, আমিও শহীদ হতে চাই। আমার আরও ছেলেদের পাশে আমি থাকতে চাই। আমার এক ছেলে নাই, আমার শত ছেলে আছে। আমার ছেলেরা আপনাকে ছাড়বে না, কেউ ছাড়বে না, জনগণ ছাড়বে না, আল্লাহও ছাড়বে না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।